জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব মাথায় ঘুরছে সবুজ দ্বীপ দখলের ভূত, লক্ষ্য পূরণে বন্ধুদের পিঠে ছুরি বসাবে ট্রাম্প। পরেই জানাবো পশ্চিম তীরকেও গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করতে চায় ইসরায়েল। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে হামাসের কাঁধে দায় চাপালেন বাইডেন। জানিয়ে দিব গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড। এবং সর্বশেষ জানাবো এবার ইসরায়েলের বৃহত্তর মানচিত্র প্রত্যাখ্যান করল কাতার ও সংযুক্ত আরব আমিরাত। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মাথায় ঘুরছে সবুজ দ্বীপ দখলের ভূত, লক্ষ্য পূরণে বন্ধুদের পিঠে ছুরি বসাবেন ট্রাম্প। কুর্সিতে বসেই যুদ্ধ শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখল করতে ছুটবে আমেরিকার সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের সাম্প্রতিক বিতর্কিত বিবৃতিকে কেন্দ্র করে দুনিয়া জুড়ে তুঙ্গে উঠেছে তরজা। এই ইস্যুতে এবার বর্ষিয়ান রিপাবলিকান নেতাকে সতর্ক করল ফ্রান্স এবং জার্মানি। যদিও গ্রিনল্যান্ডের অধিকারকে কেন্দ্র করে ইউরোপ এবং আমেরিকার সংঘাতের আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এর আগে গ্রিনল্যান্ড নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন ট্রাম্প। সেখানে খোলাখুলিভাবেই উত্তর মেরুর দ্বীপটিকে কবজায় করার কথা বলেছে তিনি। জাতীয় এবং আর্থিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের আমেরিকার সঙ্গে সংযুক্তিকরণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। এরপরই কঠিন প্রশ্নের মুখে পড়েন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট। ওয়াশিংটন কিভাবে গ্রিনল্যান্ড দখল করবে তা জানতে চাওয়া হয়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সঙ্গেই ট্রাম্প বলেন, এ ব্যাপারে সেনাবাহিনীকে যে ব্যবহার করা হবে না এমন প্রতিশ্রুতি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। রিপাবলিকান নেতার এই মন্তব্যের পরই দুনিয়া জুড়ে শোরগোল পড়ে যায়। ট্রাম্প অপারেশনাল গ্রিনল্যান্ডের কথা বলতেই এরকম ফুঁসে ওঠেন সেখানকার প্রধানমন্ত্রী মুট এগেদে। পাল্টা হুঁশিয়ারি সুরে তিনি বলেন, আমাদের এলাকা বিক্রির জন্য নয়, যে কেউ এই ভূমির কবজায় করবে তা আমরা কখনোই বরদাস্ত করব না। আর এ ব্যাপারে ফ্রান্স ও জার্মানিকে পাশে পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ট্রাম্প এ ধরনের কোনো পদক্ষেপ করলে গোটা ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলেও স্পষ্ট করেছেন তিনি। পাশাপাশি বর্ষিয়ান রিপাবলিকান নেতাকে সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ব্যারট। প্রায় একই কথা বলতে শোনা গিয়েছে জার্মানির চ্যান্সেলরকেও। তিনি বলেছেন, বর্তমান সময়ে সীমান্ত লঙ্ঘন করে অন্য দেশের জমি দখলের নীতি মেনে নেওয়া সম্ভব নয়, সেটা পূর্ব বা পশ্চিম যে কোনো প্রান্তেই ঘটুক না কেন। তবে এই সমস্ত হুঁশিয়ারিকে মোটেই পাত্তা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি গ্রিনল্যান্ড সফরে যান তার পুত্র জুনিয়র ট্রাম্প। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে এই ইস্যুতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন আমেরিকার ভাবি প্রেসিডেন্ট। সেখানে তিনি লেখেন, সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে আমেরিকা মনে করে যে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে অপরিহার্য। কানাডার উত্তর পূর্বে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডে রয়েছে স্বশাসিত সরকার। তবে আন্তর্জাতিকভাবে ইউরোপীয় দেশ ডেনমার্কের অধিকার এর উপর স্বীকৃত। 2019 সালের প্রথমবার প্রেসিডেন্ট হয় দ্বীপটি কিনে নিতে চেয়েছিল ট্রাম্প, কিন্তু কোপেনহেগেন পত্রপাঠ না বলে দেওয়ায় সেই স্বপ্ন পূরণ হয়নি তার। তৃতীয়ত, গ্রিনল্যান্ড দুষ্প্রাপ্য ধাতুর ভাণ্ডার রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের একাংশের অনুমান, পৃথিবীর বৃহত্তম দ্বীপটি কবজায় করার ব্যাপারে ট্রাম্পকে উস্কানি দিচ্ছে ধনকূপের শিল্পপতি ইলন মাস্ক। কারণ এই দুষ্প্রাপ্য ধাতু নিজের শিল্পক্ষেত্রে ব্যবহার করতে চাইছেন তিনি। মজার ব্যাপার হলো, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপের যে দেশগুলো ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে তাদের প্রত্যেকের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে আমেরিকার। ফ্রান্স, জার্মানি বা ডেনমার্ক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো শক্তি জোটের সদস্য রাষ্ট্র। ট্রাম্প শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড দখল করলে সেই সম্পর্কে চির ধরতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকদের একাংশ। গত বছর ডিসেম্বরে হঠাৎ করেই ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত দেন ট্রাম্প। তার অভিযোগ, এই চুক্তির অধিকাংশই সদস্য তাদের বৈদেশিক নিরাপত্তার বিষয়টি পুরোপুরি আমেরিকার উপর ছেড়ে দিয়েছে। ফলে এতগুলি রাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত খরচের ভার বইতে হচ্ছে ওয়াশিংটনকে। আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। তারপর সেনাবাহিনীকে গ্রিনল্যান্ড দখলের নির্দেশ দিতে পারেন তিনি। সেক্ষেত্রে নিজেরই তৈরি পশ্চিম ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলির সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধবে কিনা তার উত্তর বলে দেবে সময়। পশ্চিম তীরকেও গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করতে চায় ইসরায়েল, দৈনিক হরেজ্জ। গাজার মতো অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এক প্রতিবেদনে দৈনিক ইসরায়েল হরেজ্জ এমনটাই জানিয়েছে।
ইসরায়েলের গণহত্যার কারণে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বাড়ছেই। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় 46,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত 844 ফিলিস্তিনি নিহত এবং 6,700 জনের বেশি আহত হয়েছে। দৈনিক হারেজ্য বলেন, বেশিরভাগ ইসরায়েলি 7 অক্টোবরকে দেশটির ঐতিহাসিক সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখলেও ডানপন্থীদের কেউ কেউ এটাকে একটি সুযোগ হিসেবেই দেখছেন। অধিকৃত ভূখণ্ডে বন্দুক হামলায় 3 অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিহত হওয়ার পরপরই গত সোমবার নেতানিয়াহু পশ্চিম তীরে ধারাবাহিক সামরিক পদক্ষেপের অনুমতি দেন। তার অর্থমন্ত্রী বেজালেল পশ্চিম তীরের জেনিন ও নাবলুস শহর ধ্বংস করারও আহ্বান জানিয়েছে, যেমনটি ঘটেছে উত্তর গাজার জাভালিয়ায়। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে হামাসের কাঁধে দায় চাপালেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়নে সক্ষম হবে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন দাবি করেন, তিনি মনে করেন যে তার প্রশাসন একটি জিম্মি চুক্তি সুরক্ষিত করতে সক্ষম হবে। তবে চুক্তিতে পৌঁছাতে এখনও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসকেই দায়ী করছেন তিনি। জিম্মি আলোচনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে বাইডেন বিস্তারিত জানাতে সতর্ক ছিলেন। তবে তিনি বলেন, আমরা কিছু সত্যিকারের অগ্রগতি করছি। যুদ্ধবিরতি নিয়ে মার্কিন আলোচকদের সঙ্গে কথা হয়েছে, এক প্রতিবেদনেই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে, তবে এখনও দুপক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। শুরু থেকেই প্রয়াত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে দায়ী করে আসছে মার্কিন প্রশাসন, কিন্তু সিনওয়ারের মৃত্যুর কয়েক মাস পরও ইসরায়েলি প্রশাসন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বাইডেনের ভাষ্য, আমি জানি আশার ঝর্ণা চিরন্তর, কিন্তু আমি এখনও আশাবাদী যে আমরা বন্দি বিনিময় করতে সক্ষম হব। হামাস এই মুহূর্তে জিম্মি বিনিময়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তবে আমি মনে করি আমরা একটি সম্পূর্ণ করতে সক্ষম হতে পারি। আমাদের এটি করা দরকার। 1 বছরের বেশি সময় ধরে হোয়াইট হাউস গাজায় যুদ্ধবিরতি না হওয়ার জন্য হামাসকে দায়ী করে আসছে, যদিও মিশরীয় ও কাতারি কূটনৈতিকরা এবং ইসরায়েলের আলোচনাকারী দলের কিছু সদস্য এবং এমনকি বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অস্থায়ী যুদ্ধবিরতি ছাড়া আর কিছুতে রাজি না হওয়াই প্রধান বাধা। ওয়াশিংটন প্রকাশ্যে জেনেও হামাসের কাঁধে দায় চাপাচ্ছে। এদিকে মধ্যস্থতাকারী ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মি মুক্তি খুব কাছাকাছি রয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড। সম্প্রতি পোল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতারা কোনো বাধা ছাড়াই 2025 সালের 27 জানুয়ারি পোল্যান্ডে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 2024 সালের 9 জানুয়ারি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বলেন, পোল্যান্ডের সরকার ইসরায়েলি নেতাদের নিরাপদভাবে অনুষ্ঠানটি উদযাপনে অংশগ্রহণের সুযোগ দিবে এবং তারা আটক হবে না। নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টের বিরুদ্ধে আইসিসি ক্রিমিনাল যুদ্ধ অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তবে ইসরায়েল এই অভিযোগকে অস্বীকার করেছে এবং বলেছে তারা নিজ দেশের আত্মরক্ষার অধিকার ভোগ করছে। আইসিসি সদস্য রাষ্ট্র হিসাবে পোল্যান্ডের আইনি বাধ্যবাধকতা রয়েছে যে তারা যদি গ্রেপ্তারি পরোয়ানায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে তাদের দেশে পায় তবে তাকে আটক করতে হবে। তবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করার কোনো ক্ষমতা নেই এবং ইসরায়েল এই আদালতের বিচার ব্যবস্থার আওতায় নয়। পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেস দুদা পোল্যান্ডের প্রধানমন্ত্রী তুস্ককে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে নেতানিয়াহুকে ওই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। পোল্যান্ড সরকারের দাবি, অশোভিৎসমের মুক্তিবার্ষিকী একটি বিশেষ অনুষ্ঠান যেখানে ইসরায়েলি নেতৃত্বের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত নেতানিয়াহু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি, তবে পূর্বে তিনি এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই উদ্যোগের মাধ্যমে পোল্যান্ড বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে হলোকাস্টের স্মৃতিকে সম্মান জানাতে চায় এবং এটি ইসরায়েলের সঙ্গে তার সম্পর্কের এক নতুন দিক উন্মোচন করতে পারে। তবে আইসিসির অভিযোগ ও পোল্যান্ডের সিদ্ধান্ত দুটি আন্তর্জাতিক সংকট তৈরি করতে পারে। সূত্র আল জাজিরা। এবার ইসরায়েলের বৃহত্তর মানচিত্র প্রত্যাখ্যান করল কাতার ও আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের 4টি আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব। নতুন মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের অংশ বলেই দাবি করা হয়েছে। এবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে
কাতার ও সংযুক্ত আরব আমিরাত। চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মানচিত্রটি ছড়িয়ে পড়ে। এতে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মানচিত্র প্রকাশের পরই নিন্দার ঝড় ওঠে। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনে এই মানচিত্রকে সব আন্তর্জাতিক আইন ও সুস্পষ্ট প্রস্তাবের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েলের দখলদারি নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল-আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তারা বলেছে, বর্ণবাদের ভিত্তিতে নেওয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্ডানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না, তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না। সেই সঙ্গে ইসরায়েল সরকারকে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তব্য বিবৃতি বন্ধ করতে বলেছেন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তা না হলে এসব পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতায় বৃদ্ধি করবে বলেও সতর্ক করেছেন তিনি। এছাড়া সৌদি আরবও ওই ইসরায়েলি মানচিত্রের নিন্দা ও প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব রিয়াদ বলেছে, এই ধরনের চরমপন্থী দাবি ইসরায়েলের উদ্দেশ্যে প্রকাশ করে, যা তাদের দখলদারিত্বকে সুসংহত করতে, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের উপর প্রকাশ্যে আক্রমণ চালিয়ে যেতে এবং আন্তর্জাতিক আইন ও চরম নিয়ম লঙ্ঘন করতে চায়। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অঞ্চল এবং জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আইন ও নিয়ম লঙ্ঘন বন্ধে তাদের ভূমিকা পালন করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে। এছাড়া অন্য দেশের সার্বভৌমত্ব এবং তাদের সীমানার প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সৌদি আরব। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মানচিত্রটিকে আন্তর্জাতিক বৈধতা এবং প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। তবে এই ধরনের কর্মকাণ্ড শান্তি প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।